আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়, বলছেন মামুনুল হক। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্য পরে যে পরিকল্পনা নিতে বাধ্য হলো ভারত। জানাবো ইসি কবে তফসিল দেবে, জাতি জানতে চায়, বলছে রিজভী। সুবিধা না দেওয়ায় অনেকেই সম্পর্ক ছিন্ন করেছে, বলছে প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো ইশরাক হোসেন মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যতা পাবে, বলছে রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়, বলছে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মসজিদের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। বাংলার 1 ইঞ্চি মাটিও ভিনদেশীদের ব্যবহার করতে দেওয়া হবে না। জুলাই ও শাপলা চত্বরের হত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে হেফাজতের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষের বরদাস্ত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নের যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্য পর যে পরিকল্পনা নিতে বাধ্য হলো ভারত। চলতি বছরের মার্চে চীন সফরে যাওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই সময় তিনি বলেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর স্থলবেষ্টিত অঞ্চল, এ অঞ্চলের জন্য সমুদ্র একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়াও চীনের অর্থনৈতিক সম্প্রসারণের জন্য বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পরেই যেন নড়েচড়ে বসে ভারত। মূলত ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয়, সেই জন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামোর উন্নয়নের কর্পোরেশন লিমিটেড এর কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জোরেই তারা নতুন মহাসড়ক তৈরি করবেন, যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল না হতে হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যের প্রথম দ্রুতগত মহাসড়ক। এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বীয় অঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমলেও মিয়ানমারের ওপর নির্ভরশীলতা হয়ে পড়বে ভারত। প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সের যুক্ত করতে মিয়ানমার রাখাইন কালাদান মাল্টিমেল্টার ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অংশগ্রহণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছেন, বর্তমান ভারত মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডর, যা চিকন নেক নামে পরিচিত। এছাড়াও মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করতে পারে। তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগর ভারতের চলাচল সীমিত করেছে, তাই ভারত ও মিয়ানমার কালাদার প্রজেক্টই বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। যখন শিলং শিলাচলের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে, তখন মিয়ানমার হবে কলকাতা ও উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিলং শিলাচল এ মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ 22,864 কোটি রুপির এ মহাসড়কটির নির্মাণের অনুমোদন দেয়। ইসি কবে তফসিল দেবে, জাতি জানতে চায়, বলছে রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পূর্ণ করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জানতে চাই। সংস্কার তো 400 বছর পুরনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো এগিয়ে যায়। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা বলেছেন আগে সংস্কার সম্পূর্ণ করবেন, সেটা কিভাবে করবেন? সংস্কার তো 400 বছর পুরনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে, যুগে যুগে জনগণের প্রয়োজন অনুযায়ী করতে হয়। সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পূর্ণ হবে আর কবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেবে তা জানতে চান তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কাজগুলো আটকে আছে সেগুলো নির্বাচিত সরকার থাকলে তা করতে পারত। শেয়ার বাজারের নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কুরবানির আগেই মশলার দাম বেড়ে গেছে, জবাবদিহিমূলক কাজগুলো নির্বাচিত সরকার করতে পারত। বিএনপির এই নেতা বলেন, প্রায় 1 বছর আগে তরুণ ছাত্র সমাজ এবং তাদের অভিভাবকদের আন্দোলনের রক্তপিপাসু ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি যদি পারতেন লাখো মানুষকে হত্যা করে সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। তিনি বলেন, বিগত 15 বছর বিএনপির নেতা কর্মীদের ক্রসফায়ার এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। কেউ গুম, কেউ নিরুদ্দেশ হয়েছে, যাদের এখনো পাওয়া যায়নি। চৌধুরী আলম, সাইফুল ইসলাম, হিরু, ইলিয়াস আলী সহ বিএনপির যুগদল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর মায়ের কোল খাড়ি থেকে র্যাব ও পুলিশ বাহিনী উঠিয়ে নিয়ে গেছে। এখানে তাদের হদিশ আমরা পাইনি। তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য, মানুষের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বিএনপি বরাবর কথা বলে গেছে। যে গণতন্ত্রে জনগণের ক্ষমতা নিশ্চিত থাকে, যে জনগণের ক্ষমতা শেখ হাসিনা ভোর রাতে ডাকাতের মতো কেড়ে নিয়েছে, তা অবৈধ রাজ সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য জেল জুলুম মাথায় নিয়ে 15 বছর বিএনপি ত্যাগ স্বীকার করার ক্ষেত্র তৈরি করেছে। গত জুলাই আগস্টের ছাত্র জনতার সেই ক্ষেত্রের মধ্যে থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে। জনগণ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধি বানাবে, যেই দলকে ইচ্ছা সেই দলকে ক্ষমতায় বসাবে। সেই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এখনো গড়মসি কেন, প্রশ্ন করেন তিনি। সুবিধা না দেওয়ায় অনেকেই সম্পর্ক ছিন্ন করেছেন, বলছেন প্রেস সচিব। সুবিধা না দেওয়ার কারণে অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আমার স্ত্রীও সতর্ক করে দিয়েছেন যে যখন আমি এই পদ থেকে সরে যাব তখন হয়তো আমি একা হয়ে যাব। অনেক বছর আগে শেখ হাসিনা স্বৈরাচারের সময় আমি প্রায়শই বিরোধী দলীয় নেতাদের সম্পর্কে লিখতাম, যার তার শাসনের অমান্য করেছিল, আমাদের জাতির জন্য আশায় আলো হিসাবে কাজ করেছিল। তাদের আত্মীয় স্বজনরা প্রায়শই সেই পোস্টগুলো শেয়ার করতেন এবং মাঝে মাঝে তারা আমাকে বার্তা পাঠাতেন, আমাকে লেখা এবং সাংবাদিকতার প্রশংসা করতেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সংবেদনশীল ভূমিকা গ্রহণ করার পর আমি লক্ষ্য করছি এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আমাকে আনফ্রেন্ড করছে। আমি আর আগের মতো সেই ব্যক্তি নই। কারো কারো কাছে আমি অহংকারী হয়ে উঠেছি, ভিন্ন মতের এক কর্মকর্তা। এই অবস্থায় আমি ভয় পাচ্ছি যে আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ার জুড়ে তৈরি হওয়া অনেক ফেসবুক বন্ধুকে হারাতে পারি। ইতিমধ্যে আমার অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ আমি তাদের অনুগ্রহ করি না। আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে যখন আমি এই পথ ছেড়ে দেব তখন আমি নিজেকে একা দেখতে পাবো, কিন্তু আমার আপত্তি নেই। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় সহিংস কিছু ঘটনা নথিভুক্ত করার সময় আমি একেবারেই একা ছিলাম। এমনকি বিহারীদের অধিকারের পক্ষে কথা বলার সময় এবং তাদের সহ্য করা অবিচার তুলে ধরার সময় আমি মূলত একা ছিলাম। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি ন্যায্যতা ও ন্যায় বিচারের সঙ্গে কাজ করছি কিনা তা নিশ্চিত করা। আমি কি আমার নিয়োগকর্তাদের কার্যকরভাবে বা ভালোভাবে রক্ষা করছি? দ্বিতীয়ত, আমি কি এই প্রক্রিয়ায় কারো ক্ষতি করছি? ক্ষমতা এমনভাবে দুর্বৃত্তিগ্রস্ত করে যা কেউ কল্পনাও করতে পারবে না বা উপলব্ধিও করতে পারবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।